নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আজকের যে লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 সম্পর্কে বলা হবে। তো যারা যারা প্রাইমারিতে ফর্ম ফিল আপ করবেন, যারা অ্যাপ্লাই করছেন, তো প্রথমত এরকম বলার, আপনারা আমার যে আইডিটা আছে একটু ফলো করে দেবেন, কারণ প্রাইমারির একদম কাউন্সিলিং পর্যন্ত সমস্ত ডিটেলস আমি লাইভ করে আপনাদের জানানোর চেষ্টা করব, যাতে করে সমস্ত তথ্য আপনারা পেয়ে যান। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত যা যা প্রশ্ন আছে আপনারা করতে পারেন, এবং অনেকে সেখানে প্রশ্ন করেছেন, এবং একটা ব্যাপার মূলত জানতে চেয়েছেন ফর্ম ফিল আপ করতে গিয়ে যে মেন সমস্যাটা দেখা গেছে, যে অ্যাডিশনাল মার্কস আর উইদাউট অ্যাডিশনাল মার্কস, এটা নিয়ে আমি বলবো, অবশ্যই বলবো। তো যারা যারা লাইভে আছেন একটু জয়েন হয়ে যান, এবং যারা যারা দেখছেন, আপনারা প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 যেটার পূর্ণাঙ্গ নোটিশ দিয়েছে, তো সেটা সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে আপনাদের মনের মধ্যে, আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো উত্তর যদি ভুল হয়ে যায় তাহলে পরবর্তী পোস্টে বা লাইভ করে আমি সেটাকে আবার ক্ল্যারিফিকেশন দেব, ঠিক আছে? তো আপনারা বলতে পারেন, আমি বলছি অ্যাডিশনাল মার্কসের যেই ব্যাপারটা আছে, কারণ অ্যাডিশনাল মার্কস এই ব্যাপারটা অনেককে মানে প্রবলেম, বিশেষ করে যারা নতুনরা আছেন। হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশনে অ্যাডিশনাল মার্কস সবারই বলবো। আপনারা কমেন্ট করতে থাকুন, আমি উত্তর দেব। আমি ফার্স্টে অ্যাডিশনাল দিয়ে স্টার্ট করব, অ্যাডিশনাল মার্কস দিয়ে স্টার্ট করব, সেটা মাধ্যমিক হোক, এইচএস হোক, গ্র্যাজুয়েশন হোক, সব দিয়ে স্টার্ট করব। ওকে, ঠিক আছে। ওকে, অ্যাডিশনাল মার্কস নিয়ে এরকম বলছি। তো অ্যাডিশনাল মার্কস বিষয়টা কি আগে জানুন। সবার কিন্তু অ্যাডিশনাল মার্কস দেওয়ার দরকার নেই। কাদের দরকার নেই? যারা নতুনরা আছেন, মানে অর্থাৎ যারা 2012 পর যারা মাধ্যমিক দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে অ্যাডিশনাল মার্কস আর উইদাউট অ্যাডিশনাল মার্কস কিন্তু একই হবে। তো অ্যাডিশনাল মার্কস মানে কি? যারা 2000 আগের যারা ক্যান্ডিডেট ছিলেন, মানে যারা ধরে নিন 2009 থেকে 2011, তো শেষ 2011 পর্যন্ত যাদের মাধ্যমিক ছিল, তো তাদের একটা সাবজেক্ট ছিল ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, একসঙ্গে 100 নাম্বারে এক্সাম নেওয়া হতো। তো সেই নাম্বারটা হচ্ছে যোগ করা হতো, সেই নাম্বারটা টোটাল মার্কসের সঙ্গে অ্যাড করা হতো। তো সেই মার্কসটাকে অ্যাডিশনাল মার্কস হিসেবে বলা হচ্ছে। এবার আমি একটা এক্সাম্পল দিই। ধরুন, যিনি 1997 সালে মাধ্যমিক দিয়েছেন, আপনারা খেয়াল করবেন 1997-তে, ভুল বললাম, 1997-তে যারা মাধ্যমিক দিয়েছেন তাদের মাধ্যমিক কিন্তু 800 নম্বর ছিল। এখন বর্তমানে মাধ্যমিক যারা দিচ্ছেন, যারা 2012 পর থেকে, তাদের মাধ্যমিক কিন্তু 700-র মধ্যে ছিল। যাদের 700-র মধ্যে ছিল তাদের অ্যাডিশনাল আর উইদাউট অ্যাডিশনাল মার্কসের পার্সেন্টেজটা কিন্তু সেম হবে, সেখানে কোনো তফাৎ হবে না। যারা এই যে 2009 বা যাদের এই অ্যাডিশনাল সাবজেক্ট ছিল, অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ছিল, তারা কি করবে? যেমন আগে মাধ্যমিকের ক্ষেত্রে অ্যাডিশনাল মার্কসের ক্ষেত্রে, মানে ব্যাপারটা আপনারা যারা নতুন জানেন না অ্যাডিশনাল মার্কস কি, আমি ধারণাটা এরকম দিয়ে রাখি। তাদের ওই ওয়ার্ক এডুকেশন, ধরুন একজন আগেতে মাধ্যমিক 800 নম্বরের হতো, মানে তখন যেটা ঘটতো কি, মানে 800-র আগে আবার 900 নাম্বারের হতো, বাংলা 200 নম্বরের হতো। এবার ধরুন আমি বলছি
যারা 1996 এর আগে যারা এরকম মাধ্যমিক আছেন, অনেক ক্যান্ডিডেট আছে যারা অনেকটা পুরনো ক্যান্ডিডেট, তো তাদের ক্ষেত্রে বলছি, মানে আপনারা জানেন যে আপনাদের সময় মাধ্যমিক ছিল 900 নাম্বারের, বাংলা 200 নম্বরের, আর তারপরে এরকম বাদ বাকি যেই সাবজেক্টগুলো, যেই 7টা সাবজেক্ট, যেই 6টা সাবজেক্ট ছিল প্লাস বাংলা 200, অর্থাৎ 800 হচ্ছে। আর 100 নাম্বার হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট ছিল, মানে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন নিয়ে 100 নাম্বার হতো। তো ওখানে যেটা নিয়ম ছিল, মানে সরকারের রুলস যেটা ছিল, সেটা হচ্ছে কি, যেই যেই মার্কসটা ওই অ্যাডিশনাল যেই সাবজেক্ট, অর্থাৎ ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের যেই সাবজেক্ট ছিল, সেখান থেকে 34 মাইনাস করে যেই মার্কসটা আপনি পাচ্ছেন সেটা টোটাল মার্কসের সঙ্গে যোগ করা হতো, দিয়ে একটা টোটাল মার্কস ধার্য করা হতো। এটা অ্যাডিশনাল মার্কস হিসেবে যোগ করা হয়েছে। তাহলে যাদের অ্যাডিশনাল মার্কস ছিল, অর্থাৎ ওই অ্যাডিশনাল সাবজেক্টগুলো ছিল, আপনারা সেই রকম অ্যাডিশনাল দিয়ে আপনাদের টোটাল যা হচ্ছে সেটা আপনারা দিয়ে দেবেন। আর ওই অ্যাডিশনাল বাদ দিয়ে, অর্থাৎ ওই যে -34 করে যেইটা আপনার যোগ হয়েছে সেইটাকে বাদ দিয়ে আপনারা আবার উইদাউট অ্যাডিশনাল মার্কস দেবেন। হয়ে গেল মাধ্যমিকের ক্ষেত্রে। এবার এইচএস এর ক্ষেত্রে যেটা এরকম বলার, এইচএস এর ক্ষেত্রে যে ঘটনাটা এরকম ঘটেছে যে আগে এইচএস 1000 নাম্বারের হতো। আমরা তো নিউ একাডেমিক, আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে সকলের ধারণা নেই। তো ওই অ্যাডিশনাল যেই মার্কসটা ছিল তখন অনেকের 200 ছিল অ্যাডিশনাল মার্কস। সেই অ্যাডিশনাল মার্কসটা ওই 200 ওই 40 80 করে যোগ হতো। আবার তার পরবর্তীতে আবার ওইটাকে চেঞ্জ হয়ে আবার 30 60 হয়েছিল। যারা লাইভ দেখছেন, যারা পুরনো আছেন, আপনারা এই ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। তাহলে আপনারা ওই অ্যাডিশনাল নাম্বারগুলো বাদ দিয়ে দেবেন, টোটাল মার্কস অ্যাডিশনাল বাদ দিয়ে দেবেন, দিয়ে আপনারা একবার দিয়ে দিচ্ছেন, আবার অ্যাডিশনাল যোগ করে এরকম দেবেন, কিন্তু আপনাদের ওই পার্সেন্টেজটা অ্যাডিশনাল ধরে হবে। আর যারা নতুনরা আছেন, মানে আমি বলতে চাইছি, যারা ওই 2007 থেকে 2011-র মধ্যে এরকম এইচএস, হ্যাঁ, তাদের বাংলা ইংরেজি কম্পালসারি ছিল, আর বাদ বাকি আরো 4টে সাবজেক্ট ছিল এবং একটা অপশনাল সাবজেক্ট ছিল। তো ওই অপশনালের মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, তার মধ্যে ওই বাংলা ইংরেজি কিন্তু যেমন কম্পালসারি ছিল আপনাদের থাকতে হবে। এবারে ওই যেই 4টে সাবজেক্ট ছিল, সেই 4টের মধ্যে আপনার যেই 3টে নাম্বার ভালো হয়েছে সেই নাম্বারগুলো আপনারা যোগ করে দেবেন। এবং তারপরে যারা এইচএস দিয়েছেন, ধরুন যারা 2016 17 18, আপনাদের ক্ষেত্রে অ্যাডিশনাল নাম্বার আর উইদাউট অ্যাডিশনাল একই হবে, কোনো তফাৎ এখানে নেই। তাহলে ওগুলো আপনারা দেখে দেখে ঠিকঠাক করে একটু অনলাইনে সাবমিট করবেন। আর গ্র্যাজুয়েশনে যারা বলছেন, গ্র্যাজুয়েশন মার্কস প্রথমত আপনারা দেখবেন, বাধ্যতামূলক নয়, কারণ জানেন আপনারা এই প্রাইমারিতে এইচএস স্কেল দেয়া হয় এবং গ্র্যাজুয়েশনটা দেখবেন ডবল স্টার দেয়া আছে। কেউ যদি গ্র্যাজুয়েশন না দেন তো কোনো সমস্যা নেই, গ্র্যাজুয়েশনে যাদের অ্যাডিশনাল সাবজেক্ট আছে আপনাদের দেয়া থাকবে, আর যাদের অ্যাডিশনাল নেই, যারা নতুন হয়েছে, মানে যারা নতুন গ্র্যাজুয়েশন, তাদের অ্যাডিশনাল মার্কস বলে আপনাদের লেখাই থাকবে, আপনারা অ্যাডিশনাল মার্কস যোগ করে টোটাল মার্কস কত হচ্ছে সেটা এরকম দেখবেন। আর যাদের ডিএলএড, আগের ডিএলএড এর নাম্বার এরকম আলাদা, আগে এরকম 1800 হতো, হ্যাঁ, তারপরে এখন আবার 1400-র মধ্যে হচ্ছে। তাহলে টোটাল মার্কসটা যেন ঠিক থাকে আর কত পেয়েছেন সেটা যেন আপনাদের ঠিক থাকে। হ্যাঁ, দাঁড়ান, আগে বেস্ট অফ ফাইভ ধরা হতো। বেস্ট অফ ফাইভ যাদের থেকে ধরা হতো, বেস্ট অফ ফাইভ ধরে যাদের মার্কশিট তৈরি হয়েছে তারা বেস্ট অফ ফাইভ দেবেন, যাদের মার্কশিটে টোটাল মার্কসটা বেস্ট অফ ফাইভ হয়েছে। কিন্তু
2007 থেকে এরকম 11 এদের যাদের এইচএস আছে তাদের হতো কি বাংলা ইংরেজি কম্পালসারি ছিল। এবার বাংলা ইংরেজি কম্পালসারির পরে ওই মানে অপশনাল যে সাবজেক্ট মানে অপশনালে 4টে সাবজেক্ট থাকতো, ওই 4টের মধ্যে যেই 3টেতে আপনি ভালো পেয়েছেন সেইটা এরকম অ্যাড করতে হবে এবং সেটা ধরেই আপনাদের মার্কশিট তৈরি করা আছে। আপনারা এরকম খেয়াল করবেন। একে একে এত প্রশ্ন এরকম নেওয়া যাবে না। আচ্ছা, এইচএস এ ইভিএস ছিল, ইভিএস গুলো ওই তো ওগুলোও তো ওই অপশনাল, ওগুলোকে এরকম বাদ দিয়ে ধরবেন। আপনার কি বলছে 2024-এ এইচএস বাংলা ইংরাজি কম্পালসারি করে গ্র্যান্ড টোটাল করা আছে। হ্যাঁ, সেটাই আমি এরকম বলছি। যেগুলো ইলেকটিভ সাবজেক্টগুলো আছে বাংলা ইংরাজি কম্পালসারি করতে হবে, তারপরে যেই 4টে সাবজেক্ট আছে সেগুলোর মধ্যে যেইগুলোতে আপনার সর্বোচ্চ নাম্বার আছে সেগুলোই এরকম যোগ করবেন। আর যাদের বেস্ট অফ 5 স্টার্ট হয়ে গেছে এবং সেটা ধরেই আপনাদের টোটাল মার্কস করা হয়েছে, ফাইনাল মার্কস করা হয়েছে, মানে ওই 2014 সালের পর থেকে সম্ভবত, তারা অ্যাডিশনাল মার্কস আর উইদাউট অ্যাডিশনাল মার্কস সেম করবেন। আচ্ছা, আমি এক্সট্রা কারিকুলাম এগুলো একটু পরে আসছি। ফর্ম ফিল আপ করতে গিয়ে যাদের সমস্যা হচ্ছে, কাস্ট সার্টিফিকেট কি আপলোড করতে হবে? দেখুন, কাস্ট সার্টিফিকেট আপনারা যে যার যে আইডি আছে না, এই আপনাদের রোল নাম্বার আর আপনাদের ডেট অফ বার্থ দিয়ে, ফোন নাম্বার দিয়ে, মেল আইডি দিয়ে আপনারা ওটিপি করে ফোন থেকে দেখতে পারেন যে কি কি ডকুমেন্টস লাগছে। আমাকে কেউ বলছে যে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, কিন্তু আপনাদের বলবো যারা এখনো সার্টিফিকেট আপডেট করেননি, রিভ্যালিডেট করেননি, আপনারা কিন্তু রিভ্যালিডেট করে দিন এবং মানে এসডিও অফিসে আপনারা যান, গিয়ে বলুন যে আমার প্রাইমারির ইন্টারভিউ আছে, আমার সার্টিফিকেট খুব তাড়াতাড়ি এরকম প্রয়োজন আছে। আপনারা কিন্তু সার্টিফিকেট তাড়াতাড়ি এরকম করে নিন। এবার যাদের সার্টিফিকেট ধরুন নিয়ে নিচ্ছে, তারা কাজ করতে পারেন, ওই পুরোনো সার্টিফিকেটটা একটা কালার জেরক্স করে নিলেন, একটা বেশ ভালো সুন্দর একটা কালার জেরক্স আপনারা থাকলো, দিয়ে তারপরে, কারণ সার্টিফিকেট অনেকে বলছে সেই সার্টিফিকেটগুলো নিয়ে নিচ্ছে, এবার এই টাইমটাতে আপনারা সার্টিফিকেটগুলোকে একটা কালার প্রিন্ট করিয়ে রাখতে পারেন। আচ্ছা, এক্সট্রা কারিকুলাম নিয়ে বলছি দাদা, এক্সট্রা কারিকুলাম নিয়ে এক কমেন্ট বারবার করবেন না, আমি বলবো। একটা কোশ্চেনের অ্যান্সার, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, কেউ বলছে আপলোড করতে হচ্ছে, কেউ বলছে আপলোড করতে হচ্ছে না। আমি দেখেছিলাম আপলোড করতে হচ্ছে, আমি আমার আইডি থেকে খুলে আমি দেখেছিলাম যে আপলোড করতে হচ্ছে। গ্যাজেট নিয়ে পরে কথা বলছি। মাধ্যমিকে যাদের অ্যাডিশনাল ছিল, আমি একটু আগে এরকম বললাম, আপনারা মাধ্যমিকে যাদের অ্যাডিশনাল ছিল, মানে আপনাদের যেটা হিসেব হয়েছিল যে 34 বাদ দিয়ে যেই মার্কসটা আপনারা পাচ্ছেন, ধরুন আমার অ্যাডিশনাল মানে উইদাউট অ্যাডিশনাল আমার হচ্ছিল 500। এবার যে অ্যাডিশনাল যে সাবজেক্টে আমি মার্কস পেয়েছিলাম ধরে নিন 80, ঠিক আছে? তাহলে 80 পেয়েছি, তাহলে 80 থেকে 34 আমার মাইনাস হলো, মাইনাস ওই 46। তাহলে ওই 46 নাম্বারটা কিন্তু আমার মার্কসে যোগ হয়েছে, আমার টোটাল মার্কসে যোগ হয়েছে। তাহলে কিন্তু ওই 46 মার্কস যোগ করে, অর্থাৎ 500 প্লাস 46, ওই 546 হচ্ছে আমার টোটাল মার্কস। ওটা আপনারা অ্যাডিশনালে লিখবেন, আর উইদাউট অ্যাডিশনাল ওই নাম্বারটাকে আপনারা বাদ দিয়ে দেবেন, হয়ে গেল। আর সিন্ধু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, আমি আমার আইডি থেকে লগ ইন করে এরকম দেখলাম,
যে কেউ কাস্ট সার্টিফিকেট দিলে সেটা সার্টিফিকেট অ্যাড করতে হচ্ছে। এবার আপনারা যে যার কারোর কথা শুনবেন না, আপনারা দেখুন, কারণ অনেকে, কালকে আমি শুনছিলাম যে অ্যাড করা যাচ্ছে, মানে অ্যাড করতে হচ্ছে, আবার আজকে অনেকে বলছে অ্যাড করার দরকার নেই। তবে আমি যেটা এরকম বলবো যে আপনাদের সব থেকে যেটা উচিত, ভেরিফিকেশনের আগে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেট করে নিন, আপডেট করে নিন, ডিজিটাল করে নিন, খুব তাড়াতাড়ি এই কাজগুলো কিন্তু আপনারা করুন। এবং আপনি যে প্রাইমারি ইন্টারভিউতে ডাক পেয়েছেন সেই রকম সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে এসডিও লেভেলে আপনার যেখানে সার্টিফিকেট আছে আপনারা গিয়ে বলবেন যে এরকম ব্যাপার। আচ্ছা, টেট সার্টিফিকেট হারিয়ে গেছে, কি করণীয়? ওয়েট, টেট সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হচ্ছে না। আর আপনাদের আশ্বস্ত এরকম করছি যে টেট, বলছি দাদা, আসানুল হাবিব দা, এক কমেন্ট বারবার নয়, টেট পাস সার্টিফিকেট যদি কারোর হারিয়ে যায় আপনারা পর্ষদে গিয়ে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে তো অনলাইনে টেট পাস সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না, কিন্তু ইন্টারভিউর সময় আপনার টেট পাস সার্টিফিকেট লাগবে। একজন দায়িত্ববান একজন ক্যান্ডিডেট হিসেবে টেট পাস সার্টিফিকেট আপনাদের রাখাটা আপনাদের দরকার ছিল, কারণ আপনি একটা পরীক্ষা যখন দিচ্ছেন, মানে প্রথমত তো এটা ভুল যে টেট পাস সার্টিফিকেটটা যত্ন করে না রাখা। তো টেটের ওএমআর কিন্তু দরকার নেই এখানে। হ্যাঁ, অনেকে আবার বলছেন যে ওএমআর দরকার নাকি। ফর্ম ফিল আপে সার্টিফিকেট দিয়েছি, একই কমেন্ট করলে কিন্তু আমি ব্লক করে দেব। আমি এত কমেন্ট করছেন, পড়তে পারছি না। ওয়েট, একে আরে প্রচুর কমেন্ট হয়ে যাচ্ছে। সেশন 15-17, আচ্ছা ডিএলএড পাসিং ইয়ার। আগেতে হতো কি, মানে ডিএলএড যেই সময়ে শেষ হয়েছে মানে সেই বছরই পাসিং ইয়ার হতো, কিন্তু পরবর্তীকালে এরকম দেখা যায়, ধরে নিন 2013-15 বা 14-16 এদের এই যেই সেশনগুলো আছে না, এদের একটা বছর পরে রেজাল্ট আউট হয়েছে। তো যাদের আপনারা মার্কশিটে দেখবেন যে পাবলিকেশন অফ রেজাল্ট আর ওখানে সাল দেয়া আছে, একটা ডেট দেয়া আছে, ওই ডেটগুলো আপনারা দেবেন। আর আপনাদের বলে রাখি, এটার জন্য ভীষণ কিছু প্রবলেম আপনাদের নেই, যে ইয়ার অফ পাসিং। নর্মালি ইয়ার অফ পাসিং সেই সেশনে ধরুন কেউ 13-15 ডিএলএড করেছে, তাহলে তার ইয়ার অফ পাসিং 13-15 মানে 15 হওয়া দরকার, কিন্তু দেখা যায় যে 16 সালে রেজাল্ট আউট হয়েছে, তাহলে সেক্ষেত্রে 16 হবে। যাদের যেই বছর ফাইনাল ইয়ার রেজাল্ট পাবলিশ হয়েছে সেই বছরই আপনাদের পাসিং ইয়ার হবে। কবে সার্টিফিকেট পেয়েছেন সেটা ম্যাটার করে না, মানে সেকেন্ড ইয়ার পরীক্ষার আপনারা মার্কশিট যে ইয়ার পেয়েছেন, ডিএলএড এর ক্ষেত্রে বলছি, বা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, আর হচ্ছে যে ডিএলএড, যে ইয়ারে আপনারা মার্কশিট পেয়েছেন সেটাই পাসিং ইয়ার। 23-25 ক্ষেত্রেও তো তাই। 23-25 আপনারা মার্কশিট দেখুন, যদি আপনারা 25 সালে সেকেন্ড ইয়ারের মার্কশিট পেয়ে থাকেন তাহলে আপনারা 25 দেবেন, আর যদি 26 পেয়ে থাকেন 26 দেবেন। এটা কোনো মানে বিরাট কোনো কিছু ব্যাপার নয়, এটা নিয়ে কারুর মানে ফর্ম ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে? টেট পাস সার্টিফিকেট ডাউনলোড কি করে করব? এখন এই মুহূর্তে কোনো মানে লিঙ্ক ওপেন নেই, এই মুহূর্তে কোনো লিঙ্ক ওপেন নেই, সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না। যদি পর্ষদ অপশন দেয়, আর পর্ষদের কাছে ওএমআর টেট পাস সার্টিফিকেট সব সংরক্ষণ আছে। পর্ষদ প্রয়োজনীয়তা মনে করলে সাইট খুলে দেবে, আপনারা ডাউনলোড করতে পারবেন, বা পর্ষদে আপনারা যেতে পারেন যে এরকম আমাদের হারিয়ে গেছে, টেট পাস সার্টিফিকেট ছিল, আমরা এখন কি করব।
ডিএলএড সার্টিফিকেট কি আপলোড করতে হচ্ছে না? ডিএলএড সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না, কোনো সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না। ডিএলএড এর যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে পার্ট 2 মার্কশিট করতে হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ফাইনাল ইয়ার মার্কশিট করতে হচ্ছে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট নয়, শান্তনু মণ্ডল স্যার বলছিলাম মাধ্যমিকের অ্যাডমিট, ঠিক আছে, মাধ্যমিকের যে অ্যাডমিট আছে সেটা আপনি প্রুফ হিসাবে দেবেন, হয় বার্থ সার্টিফিকেট, না হলে আপনার মানে ইনস্ট্রাকশন, আপনারা একটু কাইন্ডলি ইনস্ট্রাকশনটা ফলো করবেন। মাধ্যমিকের অ্যাডমিটে আপনার ডেট অফ বার্থ আছে, ওই অ্যাডমিট, না হলে আপনার বার্থ সার্টিফিকেট। আর একজন প্রশ্ন করছেন স্যার বিএড দিয়ে টেট পাস 23-25 ডিএলএড কি বসতে পারবে যদি 23-25 দেয়? দেখুন, যেটা নিয়ম আমি এরকম বলছি, যারা বিএড হিসাবে টেট পাস করেছেন, আপনাদের টেটে বসার সময় আপনারা একটা পর্ষদ থেকে নোটিশ পেয়েছিলেন, সুপ্রিম কোর্টের যে ডিএলএড ভার্সেস বিএড যে মামলা চলছিল তার সাবজেক্ট টু আউটকাম এই মানে এই নিয়োগের ওপর হবে। সেখান থেকে সেই সময় কিন্তু বিএড এরা বাদ গেছে, এবং বাদ যাওয়ার জন্য তারা কিন্তু আর কোনোভাবেই আর আপডেট করাতে এরকম পারে না। 23-25 তো প্রথমত বসতে পারছে না, কারণ পর্ষদ মানে নোটিফিকেশন যেটা ধরেছে সেটা হচ্ছে ওই 25-9, ঠিক আছে, 25-9 আগে 23-25 যারা ব্যাচ আছে তাদের মানে পরীক্ষা তো দূরের কথা, কিছু কমপ্লিটই এরকম হয়নি। তো এটাকে এরকম অনেকে 20-22 ডিএলএড এর সঙ্গে এরকম ম্যাচ করার চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। এখানে আমার ওপিনিয়ন তারা বসতে পারবেন না। যারা বিএড আছেন, সামনে মানে রানিং এসএসসি চলছে, আপার প্রাইমারি আছে, আপনারা সেখানেই ফোকাস করুন, এটাই ভালো হবে। এনআরএসরা কি বসতে পারবে? এনআরএসরা অবশ্যই পারবে, যারা 2014 সালে এনআরএসদের জন্য একটা কাট অফ ডেট সুপ্রিম কোর্ট থেকে এরকম ঘোষণা হয়েছে, সেই কাট অফ ডেটের আগে তাদেরকে ইন সার্ভিস প্রমাণ করতে হবে। ইন সার্ভিস প্রমাণ করার জন্য যেই সমস্ত ডকুমেন্টস গুলো পর্ষদ আগের রিক্রুটমেন্টে চেয়েছে, একই জিনিস কিন্তু এখানেও চাইবে। তাই যারা এনআরএস আছেন, মানে সত্যি কথা বলতে যারা 2014 সালে যারা পাস করে আছেন, তারা ছাড়া আর কেউ চান্স পাবেন না। মানে কারণ নিয়ম তাই বলছে যে টেট পাস থাকতে হবে, একটা ইন সার্ভিস থাকা মানে তাদেরকে টেট পাস থাকতে হবে, এটা গাইডলাইন বলছে। ইন সার্ভিস টিচারদের টেট পাস থাকতে হবে, তবে তারা স্কুলে চাকরি করতে পারবেন। এবং আগেও রিক্রুটমেন্টের ক্ষেত্রে যা অ্যাপ্লিকেবল হবে, মানে 2022-এর 20-22 প্যানেলের সঙ্গে এনআরএসরা আছে, তো একই জিনিস ঘটবে। পাসপোর্ট ফটো নিয়ে বলবো। আচ্ছা, টেটের সময় ফটো, অনেকে বলছেন যে টেটে আজ থেকে 2022 আর আজকে 2025, এই আমার ফেসেরই অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই ফেস নিয়ে যদি আমি এখন চলে যাই, চিনতে এরকম পারবে না, কারণ তখন মুখটা একটু ভালো ছিল, এখন এত বিদঘুটে মুখ হয়ে গেছে, হয়তো ইন্টারভিউর সময় চিনতেই পারবে না। তো আপনারা সাম্প্রতিক সমস্ত ফর্ম ফিল আপে সাম্প্রতিক ছবি দেয়, আপনারা যেটা অনলাইনে সাবমিট করবেন ইন্টারভিউ সময়েতেও সেই ছবি নিয়ে যাবেন। হ্যাঁ, তো সেই ছবিটা যেন মানে আলাদা না হয়। আর দেখবেন যদি সম্ভব হয় যেটাতে আপনারা তখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই ছবি যদি থেকে থাকে, তাহলে সেই ছবিটাকে একটুখানি যদি উদ্ধার করা সম্ভব হয়, ফোন থেকে ছবি টবি নিয়ে একটু ভালো যদি গুণমান থাকে সেটাকে প্রিন্ট করে মানে ছবি করে নিয়ে যাবেন, কিন্তু সাম্প্রতিক ছবি নিয়ে গেলেই হবে। এমন কোনো ব্যাপার ওখানে উল্লেখ নেই যেখানে বলা হয়েছে যে ফর্ম ফিল আপের সময় আপনার যেটা থাকতে হবে সেটাই আপনার এখন নিয়ে যেতে হবে। কারণ প্রাইমারি একটা টেট, ধরুন আমি যদি 2014 সালে টেট পাস হই, তাহলে আমি 14 সালের আমার যেই বদন ছিল সেটা নিয়ে আজকে আমি কি 2025 সালে ইন্টারভিউতে ঢুকবো?
তাহলে কি আমাকে চিনতে পারবে? চিনতে পারবে না। সে অনেক মানে একটা দশক শেষ হয়ে গেছে। আপনারা সাম্প্রতিক ছবি নিয়ে যাবেন, যেই ছবিটা এখন অনলাইনে সাবমিট করছেন সেই ছবিটাকে ইন্টারভিউতেও নিয়ে যাবেন, ঠিক আছে? ইন্টারভিউতেও সেই ছবি নিয়ে যাবেন। টেট পাস সার্টিফিকেট হারিয়ে গেছে, একটু আগেই বললাম যে টেট পাস সার্টিফিকেট হারিয়ে গেছে। আপনারা মানে 1 নম্বর তো মানে একদম দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন। আর পর্ষদে সমস্ত কিছু সংরক্ষিত আছে, অত চিন্তার কিছু নেই। হ্যাঁ, তো পর্ষদ তার সাইটে সবকিছু সংরক্ষিত করে রেখেছে, আপনারা ওখান থেকে এরকম পেয়ে যাবেন। হ্যাঁ, গ্যাজেট সম্পর্কে পরে বলছি। এনআরএস নিয়ে উত্তর দিয়ে দিয়েছি, আর কমেন্ট করবেন না। 2000 সালে এসসি সার্টিফিকেট হাতে লেখা, ডিজিটাল করে নিন। ডিজিটালের যুগ এখন, ডিজি লকার অ্যাপসে সব মানে দিয়ে হয়ে যাচ্ছে। অ্যাডিশনাল মার্কস নিয়ে বললাম, দেবারতী গোস্বামী চক্রবর্তী দিদি অ্যাডিশনাল মার্কস নিয়ে একটু আগেই বললাম। যাদের অ্যাডিশনাল মার্কস ছিল মাধ্যমিক এইচএস এর ক্ষেত্রে, সেই অ্যাডিশনাল মার্কসগুলো যেই সিস্টেমে আপনাদের যোগ হয়েছিল সেই সিস্টেমে আপনারা অ্যাডিশনাল মার্কস দিয়ে পার্সেন্টেজ করবেন, আবার অ্যাডিশনাল বাদে যত হচ্ছে সেই মার্কসটাও ওখানে পুট করবেন, ঠিক আছে? যেমন আগে হতো না যে 34 নাম্বার বাদ দিয়ে যোগ করা হতো মাধ্যমিকের ক্ষেত্রে, সেই রকমটাই দিয়ে করবেন। এইচএস এর ক্ষেত্রে হতো 30-30, 60 বা 40-40 এরকম 80, ওইটাকে অ্যাডিশনাল বাদ দিয়ে যেই মার্কসটা পাচ্ছেন সেই নাম্বারটা এরকম যোগ করবে। অ্যাডিশনাল তো আপনারা জানেন, যাদের অ্যাডিশনাল আছেন আপনারা ভালো করে জানেন যে অ্যাডিশনালটা কি। আর নতুনরা অ্যাডিশনাল নিয়ে কোনো প্রশ্ন করবেন না। ইডব্লিউ সার্টিফিকেট বলছে দাদা, এখন কি ইডব্লিউ সার্টিফিকেট? ইডব্লিউ সার্টিফিকেটের যা যা নির্দিষ্ট আপনার ক্রাইটেরিয়া যা আছে সেগুলোকে আপনি ফলো করলে আপনি ইডব্লিউএস ক্যান্ডিডেট আপনি যদি হন, আপনি যদি সার্টিফিকেট হোল্ড করেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে কি কি ওখানে চাইছে, মানে আপনার ওখানে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি এবং কোন ডেটে আপনার ইস্যু হয়েছে, এবং অবশ্যই আপনার সাব ক্যাটাগরি কিন্তু উল্লেখ করতে হবে। অবশ্যই পারবেন। ওবি, এনসিসি, এবি ও সি গ্যাজেটটা একবার দেখবেন, গ্যাজেটটা আপনারা একবার দেখবেন। এনসিসি নিয়ে যারা প্রশ্ন করছেন, এনসিসি সম্ভবত এ হয় না, এনসিসি এ, মানে আপনারা 2016 সালে যে রিক্রুটমেন্ট রুলস আছে ওখানে স্পষ্ট উল্লেখ আছে যে এনসিসি যারা মানে এ আছে তারা বোধহয় মার্কস পাবে, মানে এরকম একটা, মানে গ্যাজেটের বাইরে কিছু হবে না, গ্যাজেটের বাইরে কিছু এরকম হবে না। নতুন গ্যাজেট নিয়ে বলছি। দাদা আধার কার্ড বিয়ের পরে টা দেবো তো? সারনেম তো চেঞ্জ হয়েছে, ফর্ম ফিল আপে সারনেম করেছি, আগের সারনেম করেছি, এই ব্যাপারটা যদি একটু বলেন। দেখুন, আমি প্রথমত এরকম বলে রাখি, টেট আর রিক্রুটমেন্ট দুটো আলাদা ফর্ম ফিল আপ হচ্ছে। যা যা ভুলভ্রান্তি আগেতে ছিল সেই সব ভুলভ্রান্তি কিন্তু যেগুলো সংশোধন করা সম্ভব হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু সংশোধন সম্ভব। টেটের তে আমার যদি সারনেম ভুল থাকে, এই জায়গায় আপনারা খেয়াল করবেন যে আমি যেটা এরকম দেখলাম যে শুধুমাত্র আমার যেই টেটের স্কোর সেটা দেখা যাচ্ছে, আমি যদি একাধিকবার যখন টেট পাস করেছি একাধিকবার নাম্বার পুট করে কিন্তু দেখা যাচ্ছে যে এই স্কোর দিয়ে একবার ফর্ম ফিল আপ হচ্ছে, আবার এই স্কোর দিয়ে। যা কিছু ভুলভ্রান্তি আপনাদের ছিল আপনারা কিন্তু প্রত্যেকটা আপডেট করে নিতে পারেন। এই ফর্ম ফিল আপের সময় আপনারা দেখতে পারবেন যে নাম টাম সব পুট করা যাচ্ছে, এবং বর্তমানে যেটা আপনাদের আছে
সেটাকে মানে যেটাকে নিয়ে আপনি চলবেন সেটা দিয়ে আপনি ফর্ম ফিল আপ করবেন। আর একটা হচ্ছে, অনেকে প্রশ্ন করছেন যে আমি যখন টেট দিয়েছি তখন আমার একটা মানে আমি জেনারেল হিসেবে টেট দিয়েছি, আমি টেট পাস করেছি, আমি বর্তমানে রিজার্ভ ক্যান্ডিডেট। আপনি যে কোনো রিজার্ভ ক্যান্ডিডেট হন, আপনাকে কিন্তু ডকুমেন্টস থাকতে হবে, আপনার সার্টিফিকেট থাকতে হবে। সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে এরকম হোল্ড করতে হবে। আপনি যখন মানে অ্যাপ্লাই করছেন, আপনার যখন মানে অ্যাপ্লিকেশন যখন শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে আপনার কিন্তু সেটা থাকতে হবে। আর যদি কেউ জেনারেল থাকেন, যদি তারা অন্য কোনো একটা কাস্টে এরকম আসেন, তাহলে সেই কাস্ট সার্টিফিকেট আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আপনারা কিন্তু এটা করতে পারবেন। অনেকে বলছেন, কে একজন দিয়ে বললেন যে ইডব্লিউএস ওবিসিরা কি, ইডব্লিউএস ওবিসিরা ইডব্লিউএস কি করতে পারবে? ইডব্লিউএস সার্টিফিকেট যাদের আছে, আপনারা দেখতে পাবেন যে এখানে একটা যে ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট আছে, যে সেখান থেকে দেয়া হয়। আর এটা ভারত সরকারের নোটিফিকেশন আছে যে যারা যারা এসসি এসটি এবং ওবিসির মধ্যে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ে না, তারা এই রিজার্ভেশনের সুবিধা পায়। তো এক্ষেত্রে ওবিসিদের চান্স নেই। যদি আপনারা নতুন হন, আমি উত্তরটা দিলাম, সুবর্ণা সামন্ত ম্যাডাম, আমি উত্তর দিয়েছি। যারা নতুন যদি থাকেন, আপনাদের অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল একই হবে। আর যদি পুরাতন হয়, তাদের অ্যাডিশনাল মার্কস কেমন হবে সেটা এরকম বললাম। কিন্তু আমার তো ফর্ম ফিল আপের টাইম সাব ক্যাটাগরি এসসিতে এক্সামটেড ক্যাটাগরি দেখছে, কিন্তু আমার তো ফর্ম ফিল আপের টাইম সাব ক্যাটাগরি দেয়া ছিল না, দেখাচ্ছে মানে এসসিতে এক্সামটেড ক্যাটাগরি দেখাচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপের সময় এক্সামটেড ক্যাটাগরি, যারা এক্সামটেড ক্যাটাগরি দিয়েছিলেন তখন আপনাদের সেই রকমই থাকবে অ্যাপ্লিকেশন আপনারা যেমন ভাবে দিয়েছিলেন, আপনাদের ইন্টারভিউর ফর্ম ফিল আপেরও সেরকম হবে, উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট আনে মার্কস অবটেন প্লাস অ্যাডিশনাল সাবজেক্ট। হ্যাঁ, এই যে অভিজিৎ মজুমদার স্যার বললেন যে ব্যাপারটা কি, মাধ্যমিক ওল্ডদের অ্যাডিশনাল মার্কস তো একটু আগেই বললাম, লাইভের আগে থেকে একটু দেখবেন, তাহলে আমি এরকম বলে দিয়েছি। আচ্ছা, ওই এনসিসি যে কোনো টাইপের সার্টিফিকেট থাকলে এরকম হবে। আমার বন্ধু ওবিসি এ ছিল, এখন ওবিসি বি। যাদের এ বি চেঞ্জ হয়ে গেছে, ধরুন কেউ আগে ছিল বি, এখন এ হয়ে গেছে, বি ছিল এ হয়ে গেছে, আপনাদের বলছি যেটা নতুন হয়েছে, এই যে 140টা যেই জাতিগোষ্ঠীর যেই রাজ্য সরকার লিস্ট দিয়েছে, সেই লিস্ট ধরে আপনারা ফর্ম ফিল আপ করবেন। আগে কি ছিল সেটা ম্যাটার করছে না। 2025 সালে আপনারা ওবিসি স্ট্যাটাস বর্তমানে যেটা আছে, আপনার সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কেউ যেন মানে পুরনো গুলো মানে দিয়ে দেবেন না। নতুন আপনারা যেই যে কাস্ট ক্যাটাগরিতে আছেন সেখানে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কারণ পুরনো করতে গেলে কিন্তু সমস্যা হবে। আমি যদি নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করি, দাঁড়ান, আমি কোথায় গেল কমেন্ট, আমি যদি এখন নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করি, শেষের দিকে নাম থাকে, দেন বাড়ি থেকে খুব দূরে পোস্টিং হয়, সেখানে আমি যদি চাই যে অন্য ডিস্ট্রিক্ট পরে কি চেঞ্জ হবে? দেখুন, হ্যাঁ, আমি
যারা পছন্দের ডিস্ট্রিক্ট যারা নিচ্ছেন, প্রথমত আমি মানে সাজেস্ট করব, অনেকে আবার এটা নিয়ে এরকম বলছেন, কিন্তু দেখুন প্রথমে সাজেস্ট করব যে যার নিজের ডিস্ট্রিক্টে চুজ করা। আর এখন অনেকে এরকম বলছে যে একটা স্টেট ওয়াইজ প্যানেল হয় না, ডিস্ট্রিক্টের কাট অফ দেখছেন। 2014 যেই টেট হয়েছিল, ওই 2016 সালে যার নিয়োগ হয়েছিল, সেই নিয়োগ কিন্তু মানে সেইভাবে নিয়োগ এখন আর হয় না। আমি কিন্তু আবার বলছি, আপনারা যারা লাইভ দেখছেন 144 জন, আপনারা যখন ডিস্ট্রিক্ট চুজ করবেন, সব থেকে ভালো যদি নিজের জেলাতে যদি সিট থাকে, ধরুন পূর্ব মেদিনীপুর, ওখানে একদম সিট নেই, তাহলে ওনারা পাশের ডিস্ট্রিক্ট দেখতে পারে। কিন্তু যদি আপনার ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকে, তাহলে অবশ্যই নিজের ডিস্ট্রিক্ট মানে প্রেফার করবেন। ধরুন হলো না, তখন সেখানে যদি ভ্যাকেন্সি শেষ হয়ে গেল, কিন্তু আপনি মানে স্টেটের যে কাট অফ, এখন কিন্তু কাট অফ হবে স্টেট ওয়াইজ, আর কিন্তু ডিস্ট্রিক্টের কাট অফ হবে না। আপনারা আগে মানে কি, এই যে 11,765, 16,500, তার আগে যেই নিয়োগটা হয়েছিল সেখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হয়েছিল। অর্থাৎ 2014 টেটের যেটা প্রথম নিয়োগ হয়েছিল সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়েছিল। এখন কিন্তু আর ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হয় না, এখন স্টেট ওয়াইজ প্যানেল হয়। এবার স্টেট ওয়াইজে আপনি যদি স্টেট ওয়াইজ প্যানেল কাট অফ ক্লিয়ার করে দেন, তাহলে কিন্তু আপনি কনফার্ম জবটা পাচ্ছেন। এবার নিজের ডিস্ট্রিক্টে যদি হয় আপনি পেয়ে গেলেন, না হলে স্টেট ওয়াইজ আপনার স্টেটের যেখানে সিট থাকবে আপনাকে সেখানে দেয়া হবে, মানে চাকরিটা আপনি কনফার্ম পাচ্ছেন। মানে কোনো মতে আপনি চাকরি থেকে এরকম বঞ্চিত এরকম হবেন না। ডিস্ট্রিক্টের কাট অফ কিছু হয় না। অনেকে ফেসবুকে মানে পোস্টে যে লিখছে যে ডিস্ট্রিক্ট কাট অফ, মানে কোথাও গ্যাজেটে উল্লেখ নেই। হ্যাঁ, আগের গ্যাজেটেও এরকম উল্লেখ থাকেনি। ঘটনা হচ্ছে এখন কাট অফ হচ্ছে স্টেট ওয়াইজ প্যানেল হয়। আগের প্যানেলটাকে, এই যে 22-এর যেটা রিক্রুটমেন্ট হলো, আপনারা খেয়াল করবেন, স্টেট ওয়াইজ প্যানেল হয়। তারপরে সেই প্যানেল হচ্ছে যে যার ডিস্ট্রিক্ট চুজ করছেন সেখানে আবার ওই প্যানেল পাঠানো হয়, দিয়ে নিয়োগ করা হয়। যদি সেখানে সিট ভর্তি হয়ে যায়, তাহলে যেই ধরুন ওর পাশের ডিস্ট্রিক্টে ফাঁকা আছে সেখানে এরকম পোস্টিং করা হয়। ঠিক আছে, সেটা ওই পর্ষদ বা যে কর্তৃপক্ষ যেটা চুজ করবে সেটা হবে। আর তাছাড়াও তো মানে যারা চাকরি পেয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ট্রান্সফার নিচ্ছে। 5 বছর 7 বছর করলে সরকারি পোর্টাল আছে, উচ্চশ্রী আছে, পোর্টাল করছে। এই 13,000 ভ্যাকেন্সিতে এখন চাকরি পাওয়াটাই সব থেকে বড় দরকার। কেউ যদি সুন্দরবনে এরকম পাঠিয়ে দেয় যে সুন্দরবনে জব করো, তাহলেও কোনো সমস্যা নেই। মানে মেন বেকারত্বটা এতটা জায়গায় পৌঁছে গেছে যে মানুষজন ডিপ্রেশনে, টোটাল ডিপ্রেশনে। মানে আজকে আমরা এত বছর আন্দোলন করার পর, আজকে 2017 পর এই 2022 স্টেট হয়েছে, আজকে 2025-এ নিয়োগ হচ্ছে, তাও ওই ভ্যাকেন্সির নামমাত্র। মানে সরকারকে মানে বলার মতো কিছু ভাষা নেই। এই জায়গায় মানে অন্তত পক্ষে ন্যূনতম 20,000 শূন্যপদ দরকার ছিল। হ্যাঁ, তো সেই শূন্যপদের দাবিতে আমাদের আন্দোলন চলবে। পরবর্তীতে কর্মসূচি এরকম ঘোষণা হবে, আপনারা আসবেন। আর টেট পাস সার্টিফিকেট নেই, আপনারা টেট পাস সার্টিফিকেট ব্যবস্থা করুন, পর্ষদে যান। আর প্যারা টিচার, এক্স সার্ভিসম্যান, এই ধরনের যে সিটগুলো আছে এগুলো সব জেনারেল সিটে কনভার্ট হয়ে যায় যদি না ক্যান্ডিডেট পাওয়া যায়। এটাই আর কি। যেগুলো ক্যাটাগরি ওয়াইজ সিট আছে তার মধ্যে এক্স সার্ভিসম্যান, তারপরে যেগুলো এক্সামটেড, হ্যাঁ এক্সামটেড, সেই এক্সামটেড সিটগুলো কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যায়। কনভার্ট একটা কাট অফ মার্কস হয়, আর মানে
আনএক্সামটেড আর উইদাউট আনএক্সামটেড কাট অফ হয়, আলাদা আলাদা হয়। গ্র্যাজুয়েশন নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কিসের জানি না। গ্র্যাজুয়েশন স্কেল দেবে না, গ্র্যাজুয়েশনে আপনাকে ভুড়ি ভুড়ি নাম্বার দেবে না, প্রাইমারিতে কোনোদিনও গ্র্যাজুয়েশন স্কেল হবে না। অত গ্র্যাজুয়েশন নিয়ে দরকার নেই, আপনারা গ্র্যাজুয়েশন না দিতেও পারেন। আমি মানে ভেবেছি যে আমি গ্র্যাজুয়েশন দেব না, যবে থেকে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন স্কেল দেবে আমি গ্র্যাজুয়েশন ডকুমেন্টস দেব। তো কি জেনারেল এসটি এসটি ওবিসি হবে? জেনারেল ওবিসি এইটা মানে ঠিক বুঝতে পারলাম না। ফর্ম ফিল আপের সময় কি সার্টিফিকেট লাগবে? কোন সার্টিফিকেট? কাস্ট সার্টিফিকেট? কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগছে, আমি দেখেছি লাগছে। আপনারা যে যার রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আপনারা দেখুন, একবার খুলুন, মানে টোটাল ফর্ম ফিল আপ না করলেও আপনারা চেক করতে পারেন, স্ট্যাটাস চেক করতে পারেন। কাট অফ নিয়ে দাদা বলবো না, ক্ষমা করুন। কাট অফ মানে বুঝতে পারছি না কত ফর্ম ফিল আপ হবে, কারণ অনেক জটিলতা এখানে তৈরি হচ্ছে। জটিলতা আপনারা এরকম বুঝতেই পারছেন, আমি আর সামনে এরকম বলছি না, না বলারও কিছু নেই। এই যে প্রশ্ন ভুল আসতে চলেছে একদম দোরগোড়ায়, 2022, 2017 এদেরকে এরকম আটকাতে হবে। তো এটা আছে, আবার 2014 আছে। তো ঘটনা হচ্ছে এই সব ব্যাপারগুলোকে সকলে সমবেতভাবে ঠেকাতে হবে। আইএসএন জার্নাল, আমি জার্নাল নিয়ে একটু এরকম বলছি। জার্নাল দেখুন, এই নিয়ে আমাদের ঐক্যমঞ্চের অ্যাডমিন অনেকে এরকম বলেছে, এবং আমরা নিউজেও দেখলাম যে 3 দফা ভেরিফিকেশন করবে। তো 3 দফা, 5 দফা, 10 দফা, যত দফায় ভেরিফিকেশন করুক, আমার পর্ষদের কাছে স্পষ্ট বক্তব্য এটাই থাকবে যে যারা যারা এরকম ভাবে টাকা দিয়ে 2000, 3000, 4000, 5000 দিয়ে টাকা দিয়ে যদি সার্টিফিকেটের নাম্বার পেয়ে যায়, এবং এই বিষয়টা যদি এতটাই সস্তায় এরকম বানিয়ে দেওয়া হয়, যদি কোনো যোগ্য ক্যান্ডিডেট, ধরুন একজন যোগ্য লেখক, সে যদি বঞ্চিত হয়, বা যদি লেখক নাও হয়, একজন সাধারণ ক্যান্ডিডেট যার ওইসব সার্টিফিকেট তারা হোল্ড করে না, সে যদি ওইসব নাম্বারের জন্য বঞ্চিত হয়, তার দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। কারণ এই ধরনের নিয়ম এতদিন ধরে তারা রাখছে কেন? যেখানে কোনো রকম দুর্নীতির সুযোগ আছে, আমার তো উচিত সেই দুর্নীতিটাকে আমি থামাবো, সেই দুর্নীতিটাকে দমন করব। যদিও পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে যে ঠিকঠাক ভাবে আমরা 3 দফাতে তারা সার্টিফিকেট জাল নাকি দেখবে, দেখুক। যদি কোনো গাফিলতি হয়, আপনারা যদি দেখেন যে কারুর যদি এরকম মনে হয় যে এই ইল্লিগাল ভাবে বা কোনো একটা সংস্থা ইল্লিগাল ভাবে এই কাজ করছেন, আপনাদের জন্য কোর্ট খোলা আছে, আপনারা অবশ্যই এরকম মুভ করবেন, কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তি এখানে এরকম ছাড় পাবে না। কারণ মানে আমার বক্তব্য, এখানে যদি আজকে 50,000 শূন্যপদ কি 40,000 শূন্যপদ, একটা হিউজ অ্যামাউন্ট শূন্যপদ পাওয়া যেত, তাহলে হয়তো এই সব ব্যাপারগুলো হাইলাইট হতো না। কিন্তু এখানে যখন এই 13,000 শূন্যপদ, আর মানে সত্যি কথা দিয়ে বলতে জেনারেলদের হাল খুব প্যাথেটিক হবে। কারণ আপনারা জানেন যে রিজার্ভ ক্যাটাগরি যারা আছেন, তারা যদি জেনারেল কাট অফ ক্লিয়ার দিয়ে দেয়, তারা কিন্তু জেনারেলে সিট পেয়ে যাবে। তাহলে কোনটা এরকম হয়ে যাবে, কারা, সেটা আপনারা জানেন। তো ঘটনা হচ্ছে এই জায়গাটাই আমার সরকারের কাছে অনুরোধ এটাই থাকবে যে শুধুমাত্র আইএসবিএন, আইএসএন নাম্বার থাকলে এরকম হলো না। আপনাদের গ্যাজেটের যেটা উল্লেখ আছে, গ্যাজেটের একটা কথাও লঙ্ঘন করা চলবে না। গ্যাজেটে এটা উল্লেখ করা আছে যে কোনো রকম এই বই প্রকাশের কথা কিন্তু বলা নেই, কোথাও কিন্তু কোনো জার্নালের কথা বলা নেই। এবার আপনারা এরকম বলতে আসবেন আগে এরকম ঘটেছে, এই ঘটেছে, এই সব আমরা দেখব না। কারণ আমরা দেখব 13,000 শূন্যপদ। একটু প্লিজ কমেন্টে এরকম বন্ধ রাখুন, আমরা দেখব 13,000 শূন্যপদ। আমি অ্যাডিশনাল নাম্বার দাদা বলে দিয়েছি, আপনারা আগের লাইভটা একটু আগে থেকে এরকম দেখবেন, বলে দিয়েছি। অ্যাডিশনাল নিয়ে আর প্লিজ প্রশ্ন করবেন না। তো আমি যেটা এরকম বলছিলাম, তো
আহ, তো ঘটনা হচ্ছে এই এই এক্সট্রা কারিকুলাম এখানে যদি কয়েক হাজার টাকায় কেউ সার্টিফিকেট পেয়ে 1 নাম্বার পেয়ে যায়, তাহলে তো যারা যোগ্য ক্যান্ডিডেট, স্পেশালি আমি মেনশন করছি এই জায়গায়, কেউ বলবেন না যে আমি কোনো বিশেষ কাস্টের হয়ে বলছি, কারণ এটা সত্য, এটা ফ্যাক্ট। তো মানে জেনারেলদের সাফার অনেক বেশি করতে হবে, কারণ আগে তো জেনারেল সিট মানে 40%-এর ধারে কাছে আছে, তার মধ্যে যারা জেনারেল কাট অফ ক্লিয়ার করবে তাদের জেনারেল সিট, এটা মানে রুলস বলছে। তো তো সেখানে এটাই বলার যে আপনারা যেখানেই দুর্নীতি দেখবেন কেউ ছাড় পাবে না। যদি আমি দুর্নীতি করে থাকি তাহলে আমার নামে এরকম হাইকোর্টে যাবেন, এখানে কেউ বাদ যাবে না, কোনো ব্যক্তি এরকম বাদ যাবে না। কারণটা কি বলুন তো? শূন্যপদটা 13,000। আপনারা কোন সালে কি হয়েছে এইসব দেখবেন না, আমরা দেখব স্বচ্ছ। এই 2025 রিক্রুটমেন্টে যতজন চাকরি পাবেন, এই 13,000 জন, যেন ভবিষ্যতে তাদের চাকরি চলে যায়, এই অশান্তির ঘুম যেন তাদের ঘুমোতে না হয়। আমার এইটাই আমার মানে শেষ পর্যন্ত দাবি থাকবে। দাদা কোন গ্যাজেটে নিয়োগ হবে, এখনো যদি এই প্রশ্নটা করেন, আর কিছু বলার নেই। আপনারা বুঝতে পেরে গেছেন যে আগের গ্যাজেটটাই হচ্ছে, মানে গ্যাজেটের পরিবর্তন রাইট নাও কিছু হয়নি। তো এবারে আগে দেখা যাক কি হয়। কোনো শুনুন, রিক্রুটমেন্টের নোটিফিকেশনের পর আইএসবিএন নাম্বার বা রিক্রুটমেন্ট নোটিশের আগে আইএসবিএন নাম্বার, মানে একটা কথা শুনে রাখুন, যারা বই প্রকাশ করছেন কোনো নাম্বার পাবেন না, জার্নাল প্রকাশ করছেন কোনো নাম্বার পাবেন না, গ্যাজেটে এটার উল্লেখ নেই। কোনো একটা কবিতার বই, কোনো একটা গল্পের বই থেকে ছাপিয়ে দিলেন নাম্বার পেয়ে যাবেন, এতটা সস্তা নয়। গ্যাজেটে কোথাও উল্লেখ করা নেই যে এখান থেকে নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে? স্টেট লেভেল ম্যাগাজিন, স্টেট লেভেল নিউজ পেপার, ওই যা আছে ওটাই থাকতে হবে। আগে কি হয়েছে, আগে সূর্য পশ্চিম দিকে উঠতো, এখন পূব দিকে উঠছে, এইসব মানে বললে কোনো যুক্তিকতা খাটবে না। যেটা এখন হবে সেটা আমরা সবাই নজর রাখবো, এবং আপনারাও নজর রাখুন। যারা মনে করছেন যে একটা নাম্বারে অনেক কিছু হেরফের হয়ে যেতে পারে, আপনারাও নজর রাখুন। একটা জিনিস হচ্ছে আগে ভেরিফাই করুন। এবার ঘটনা হচ্ছে একজনের, আপনারা একটা নামে টেট পাস হয়তো 10 জন আছে, কিন্তু একটা নাম পাচ্ছেন আপনারা এর নামে দিয়ে বলছেন এই ছেলেটা ওই। তার কারণ কি? আপনারা চোখের সামনে এই নামটা, এই ব্যক্তিটাকে দেখছেন, এবং আপনারা ভেরিফাই না করে এর নামে যা খুশি মানে দিয়ে বলে দিচ্ছেন। এই জিনিসটা প্লিজ বন্ধ করুন। যদি আপনাদের কাছে কোনো সঠিক তথ্য থেকে থাকে আপনারা আইন স্টেপ নিন। যদি কেউ মনে রাখে যে টাকা দিয়ে সে সার্টিফিকেট দিয়ে তুলেছে, সেরকম স্টেপ নিন। শুধু এই জিনিসটা নয়, অনেকে কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস, সমস্ত দিক থেকে কিন্তু এরকম দুর্নীতি হচ্ছে। এইগুলো যারা থাকবে, আপনাদের মনে হবে যে আপনাদের কাছে ক্লিয়ার স্টেটমেন্ট আছে, আপনারা সেরকম পদক্ষেপ নিন। মানে অনেকে মেসেজ করে যে দাদা কেউ কানে শুনতে পাচ্ছে কিন্তু কানে না শোনার মান করছে, পিএইচ সার্টিফিকেট বের করে নিচ্ছে, এরকম শুনতে হয়। কিন্তু এগুলো অভিযোগ, এগুলো মানে কোনো প্রুফ নেই। আমরা যখন তাদের কাছে বলছি কোনো ডকুমেন্টস দাও, সে বলছে না দাদা পাচ্ছি না। তাই এইসব বললে তো এরকম হয় না, আমাকে তো তথ্য লাগবে, তথ্যর ভিত্তিতে আমি এইসব জিনিস করব। আপনার একটা কারোর নাম এনে দিয়ে বলছেন যে এ এক্সট্রা কারিকুলাম করছে, কিন্তু আদতে সে সেই ব্যক্তি কিনা, আগে সেটাকে এরকম দেখতে হবে। হ্যাঁ, একদম। আগে প্রচুর ভ্যাকেন্সি দিয়েছে, আর এইসব দেখে লাভ নেই। এখন আমাদের 13,000, এই 13,000-এ তো মানে স্বচ্ছতার ব্যাপার আসবেই। আমরা তো চাইবো যে যারা পাবে যেন যোগ্য ছেলে পায়, একদম মানে খাঁটি ছেলেগুলো পায়। আগে হয়েছে বলে এখন হবে, এখন আমরা মানবো, এই জিনিসটা তো এরকম হতে পারে না। আগে কিছু হয়েছে বলে এখন চলবে, সেটা তো না।
পরিবর্তন, এর জন্যই তো এরকম পরিবর্তন, মাননীয়া আমাদের সরকারে এসেছেন, পরিবর্তন হয়েছে। ওল্ড ম্যানুয়াল সার্টিফিকেট দিতে হবে সমস্ত, আমি একটু আগে দিয়ে বললাম, আপনারা ওল্ড সার্টিফিকেট গুলো আপডেট করাতে হচ্ছে। যাদের পরিবর্তন হয়নি তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যাদের পরিবর্তন হয়ে গেছে এ থেকে বি, তাদের তো চেঞ্জ করতেই হবে। যাদের একই আছে তাদের ক্ষেত্রে তবুও ওল্ডটাকে হয়তো বা ছাড় দিলেও ছাড় দিয়ে দিতে পারে, কিন্তু তবুও আপনাদের ডিজিটাল করে নেওয়া দরকার। কিন্তু যাদের মানে যাদের সাবকাস্ট চেঞ্জ হয়েছে, এ থেকে বি হয়েছে, বা জেনারেল থেকে অনেকে আবার ওবিসিতে এসছেন, তো তাদের সেরকম ধরনের সুযোগগুলো করতে হবে। যে কাস্ট ক্যাটাগরিতে পড়ছেন, যে ক্রাইটেরিয়া আপনার ম্যাচ করছে, আপনার সেই সার্টিফিকেট আপনাকে কিন্তু ইন্টারভিউর সময় হোল্ড করতে হবে, এটা আপনারা কিন্তু জানবেন। এসএসসি যারা এরকম দিয়েছেন আপনারা জানেন যে এসএসসি কিন্তু নোটিফিকেশন ছিল যে সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত এই সার্টিফিকেট, হ্যাঁ, সেটা কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। দাঁড়ান, এটাকে বলছে এইচএস মার্কস টোটাল কি হবে, 500 না 600? আমার তো বেস্ট অফ 5ই ক্যালকুলেট হয়। যাদের বেস্ট অফ 5 ক্যালকুলেট হয়ে, যাদের বাংলা ইংরেজি কম্পালসারি থাকেনি, এইচএসে বাংলা ইংরেজি কম্পালসারি একটা টাইম পর্যন্ত ছিল, যদি খুব ভুল না হয় সেটা সম্ভবত 2012-13 পর্যন্ত এরকম একটা কিছু ছিল। তো তাদের যাদের বাংলা ইংরেজি কম্পালসারি ছিল, বাংলা ইংরেজি কম্পালসারি থাকার পর যেই ইলেকটিভ, যেই বাদবাকি যেই সাবজেক্ট ছিল, সেই 4টের মধ্যে আপনারা বেস্ট অফ 3 করবেন। এবার বাংলা ইংরেজি আছে, এবার যাদের বেস্ট অফ 5 ধরে ক্যালকুলেশন হয়েছে তাদের বেস্ট অফ 5ই হবে। কিন্তু আমার যেটা এরকম মত, যাদের 6টা সাবজেক্ট ছিল বেস্ট অফ 5 সবার যদি মানে নতুনদের নেওয়া হলে যাদের বাংলা ইংরেজি ধরা হবে কেন, এটা আমার এরকম ওপিনিয়ন। কিন্তু যেটা রুলস আমি এরকম বললাম, যাদের কম্পালসারি বাংলা ইংরেজি ধরা হয়েছে এবং সেটা ধরে রেজাল্ট আউট হয়েছে তাদের সেরকমই করতে হবে। কিন্তু মানে আমার ওপিনিয়ন, যাদের বাংলা ইংরেজি কম্পালসারি ছিল তবুও তাদেরও বেস্ট অফ 5 ধরা দরকার, কারণ তাদেরও মার্কস বাড়বে। এই ব্যাপারে আপনারা একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নেবেন, ঠিক আছে? কারণ আমিও প্রথমবার ইন্টারভিউ দিচ্ছি, ঠিক আছে? 2017-তে ফার্স্ট ডেট দিয়েছিলাম, 2 নম্বর শর্ট হয়েছে, কোয়ালিফাই হয়নি। তারপরে এই 22-এর টেট, 14 টেট আমি অ্যাপিয়ার করিনি। হ্যাঁ, এবার আমি একটা বলি যে এটা কিন্তু যারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যারা এই হ্যান্ডিক্যাপ আছেন, যারা বিশেষভাবে সক্ষম আছেন, ওনাদের জন্য কিন্তু সিট রিজার্ভেশন করা হয়নি। এটা কিন্তু রোস্টারের গোলমাল হয়েছে। তো এই রোস্টার আমি সরকারের কাছে অনুরোধ করব যেন দ্রুত চেঞ্জ হয়, এবং আপনারা নজর রাখুন। এসএসসি ছেলেরা মামলা করেছে, স্কুল সার্ভিস কমিশন থেকে মামলা হয়েছে, সেখানে একটা কিছু খুব তাড়াতাড়ি ফল বেরোবে এবং আপনারা জাস্টিস পাবেন। ভেঙে পড়বেন না, কান্নাকাটি এরকম করবেন না। অনেকে এরকম দেখছিলাম কান্নাকাটি করছেন, কান্নাকাটি করে তো কোনো সলিউশন হবে না। এপিসি না ডিপিএসসি, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এপিসি হবে। অনেকে বলছেন ডিপিএসসিতে ইন্টারভিউ হবে, কিন্তু সেটা হবে না। কারণ দেখুন, আপনারা মানে খবরের কাগজ পড়েন, দেখেছেন যে এপিসিতে হবে, কারণ মানে নিউজ চ্যানেলে জানিয়েছে। শুধু তাই নয়, ডিপিএসসি বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে, এবং এটা আমরা নিউজ পেপারে পেয়েছি যে ডিপিএসসিতে মানে ঠিকঠাক স্টাফ নেই, রিক্রুটমেন্ট মানে একটা ইন্টারভিউ কিন্তু সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের আইনি সমস্যাও এরকম আসতে পারে। তাই এপিসিটাই বেস্ট হবে, এবং আমি সকলকে রিকোয়েস্ট করব যে যেন এপিসিতেই হয়, কারণ না হলে কিন্তু ভয়ঙ্কর রকমের দুর্নীতি হবে।
মানে আমি বলছি বলে এরকম হবে না, মানে দুর্নীতি হতে পারে, আমি সম্ভাবনা বলছি, কারণ সবাই প্রভাব খাটানোর কিন্তু একটা চেষ্টা করবে। 13,000 শূন্যপদ দিয়েছে এবং আমরা চাইবো যে যাতে নিট অ্যান্ড ক্লিয়ার ভাবে কিন্তু নিয়োগটা সম্পন্ন হয়। ডুয়েল ডিগ্রি ইন্টারভিউ সময় আপনারা যেই ডিগ্রিতে অ্যাপ্লাই করেছেন সেইটাই আপনার ধরা হবে। কেউ যদি বিএড দেন তাহলে আপনারা এরকম বিএড দিয়েই মানে টেট দিয়েছেন, কারণ আপনারা ভেবেছিলেন যে আমার বিএড এর নাম্বার বেশি আছে তাই আমি চাকরিটা ভালো পাবো, চাকরিটা আগে পাবো, সেই স্বার্থেই আপনারা এটা যোগ করেছেন, তেমন ফলটাও ভোগ করতে হবে। অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট বিএড বাতিল, প্রাইমারি থেকে বিএড বাতিল। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগছে না তো, আপলোড করতে হচ্ছে না। এত কমেন্ট করতে হবে না ও মনীষা গিরি দিদি, এত কমেন্ট করতে হবে না। সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যোগ হবে না, আপনার নাম্বারে যোগ হবে না, আহামুরি আপনার ইন্টারভিউতে কোনো প্রভাব পড়বে না। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকুক না থাকুক কিচ্ছু হবে না। এবার একই কমেন্ট করলে ব্লক করে দেবো, আবার কমেন্ট করছে, কপি পেস্ট করছে, দিয়ে এবার ব্লক করে দিই। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট হবে না। ইন্টারভিউ অনলাইন হবে না, ইন্টারভিউ অফলাইন হবে। আপনি গ্র্যাজুয়েশন তখন দেননি, কোনো যায় আসে না, এখন দিতে পারেন। এখন যেগুলো অ্যাপ্লাই করবেন সব নতুন। আর একজন বলছেন যে সদগোপ, বর্তমানে সদগোপটা মানে অন ডেট সদগোপ এখন ওবিসি বির মধ্যে সম্ভবত আসছে, তো ওবিসি বি দেখেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, কারণ অনেক নিয়োগ থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। সব সময় একটা রিক্রুটমেন্ট যখন হয় তার বর্তমানে কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, কে কোন সাবকাস্টের মধ্যে পড়ছে, আপনারা তো জানেন যে এই সমস্ত সার্টিফিকেট সাবকাস্ট দেখা হয়, ঠিক আছে? সাবকাস্ট দেখে 140টা সাবকাস্ট মিলিয়ে সব ভেরিফিকেশন হচ্ছে এবং আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, এবং ডকুমেন্টসে যখন দেখবে যে কোনো একটা সাবকাস্ট ওবিসির ক্যাটাগরির মধ্যে পড়ছে, সে তো ইডব্লিউএস এর সুবিধা এরকম পাবে না। 23 সার্টিফিকেট কবে দেবে? 23 সার্টিফিকেট ডাউনলোডে একটু প্রবলেম হচ্ছে, আপনারা ওয়েট করুন, ইন্টারভিউর আগে সার্টিফিকেট পেয়ে গেলেই তো হচ্ছে। আশা করি সার্ভার ঠিক হয়ে যাবে এবং আপনারা দিয়ে করতে পারবেন। এনআইএস অ্যাপ্লাই করতে পারবে কিনা আমি অলরেডি জানিয়ে দিয়েছি যে এনআইএসরা যারা আছে তারা 20 ওয়াইজ নিয়োগেই সব জব পেয়ে যাবে। যারা 14 আছে, যারা 14 সালে যারা টেট পাস আছে তারা মানে এনআরএসদের যে ক্রাইটেরিয়া আছে, সুপ্রিম কোর্ট যে ডেট জানিয়েছে যে এত তারিখের মধ্যে ইন সার্ভিস থাকতে হবে এবং সেই তারিখের ইন সার্ভিসের যাবতীয় তথ্য যদি তারা প্রোভাইড করতে পারে তাহলে তারা ইন্টারভিউতে চান্স পাবে। বিশ্বজিৎ দা, আমি অ্যাডিশনাল নাম্বার নিয়ে অলরেডি এরকম বলেছি, আমি পিএইচ ক্যান্ডিডেট, কিন্তু পিএইচ ভ্যাকেন্সি নেই। কি করবেন, মানে পিএইচ ভ্যাকেন্সি শুধু নয়, মানে অনেক জেলাতে মানে ভ্যাকেন্সিই নেই, অনেক এত ক্যান্ডিডেট, প্রচুর ক্যান্ডিডেট প্রায় আপনারা এরকম দেখবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ইন সার্ভিস দেখেন, আপনাদের অনেকে এরকম ইন সার্ভিস বলছেন যে ইন্টারভিউতে এরকম অ্যাপিয়ার করবেন। আমি প্রত্যেক ক্যান্ডিডেটকে এরকম বলবো যে বিতর্কের মধ্যে না জড়াতে, কারণ অনেক আইন আছে, ইন্টারভিউ কেউ
অ্যাপিয়ার করতে চাইলে অনেক নিয়ম আছে, সার্ভিস থেকে তাকে রিজাইন দিয়ে এরকম আসতে হবে, এই ধরনের অনেক রুলস টুলস আছে। যে বা যারা করছেন সমস্যার মধ্যে পড়বেন, এইটুকু এরকম বলতে পারি। এটাই আর কি। হ্যাঁ, তবে এক্সট্রা কারিকুলাম কোথায় পাওয়া যায় কলেজ স্ট্রিটে, মানে ব্যাপারটা সত্যি, মানে এই যে যিনি কমেন্ট করছেন একজন, যে কলেজ স্ট্রিটে কি এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট পাওয়া যায়, মানে ব্যাপারটা সেরকমই হয়ে গেছে এখন। মানে টাকা দিলেই 2,500-3,000 টাকায় সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। তো ব্যাপারটা এতটা হচ্ছে সহজ কিন্তু নয়। হ্যাঁ, ভেরিফিকেশন যদি হয় এবং যদি দেখা যায় যে কোনো সার্টিফিকেট একটা জালি সার্টিফিকেট নিয়ে এসছে, কে বা কারা বলতে পারে যে তার ক্যান্ডিডেটটাই বাতিল হয়ে গেল। আপনারা এসএসসির যে সাবমিশনটা আপনারা খেয়াল করবেন, যারা যারা এক্সপিরিয়েন্স নাম্বারে ভুল তথ্য এরকম দিয়েছে, কিন্তু এসএসসি সেই পথেই হাঁটছে যে যাতে করে তাদের ক্যান্ডিডেচার এরকম বাতিল হয়ে যায়। দেখুন, আপনি একটা পরীক্ষায় ইন্টারভিউতে যাচ্ছেন, আপনি একটা পরীক্ষায় দিচ্ছেন, কোনো একটা ফলস ডকুমেন্টস দেয়া মানে কিন্তু আপনি একটা ক্রাইম করছেন। আপনি একটা কোনো ক্রাইম করছেন এবং ক্রাইমের ওই যেই আপনি যেটা করলেন তার কিন্তু একটা ফলশ্রুতি আপনাকে ভোগ করতে হবে। আপনার কিন্তু ক্যান্ডিডেচার বাতিল করতে পারে যদি মানে সেই নির্দিষ্ট সেই কর্তৃপক্ষ যদি মনে করে। এবং এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তাই প্রত্যেককে বলছি, ভুল করেও কেউ টাকা দিয়ে প্রাপ্ত কোনো সার্টিফিকেট দেবেন না, কারণ সেই সংস্থাকে যদি ধরা হয় তাদের কাছে কিন্তু তথ্য আছে কে কিভাবে লেখাটা পাবলিশ করেছে। যদি যদি তদন্তের মধ্যে ফেলা হয় আপনি কতটা লেখা দিয়েছেন, নিজে লিখেছেন, টাকা দিয়েছেন, টাকা লেনদেনের সমস্ত ডিটেলস কিন্তু পাওয়া যাবে। এরকম কাজ ভুলেও করবেন না। ক্যান্ডিডেটের আপনি হয়তো এমনি জবটা পেয়ে যেতে পারেন, এমনি আপনার কাট অফ মার্কস আপনার ক্লিয়ার হয়ে যেতে পারে, কি দরকার শুধু শুধু এরকম ধরনের এক্সট্রা জালি এক্সট্রা কারিকুলার কেউ করতে যাবেন না। এটা কিন্তু আপনাদের মানে শুধু রিস্ক নয়, ধরা পড়লে যা শাস্তি এরকম জেল টেলও এরকম হয়ে যেতে পারে। শুধুমাত্র তাই নয়, কোনোদিনও আর সরকারি চাকরি এরকম অ্যাপ্লাই করতে পারবেন না, এরকম ধরনেরও কিন্তু রায় আসতে পারে। ঠিক আছে। সার্টিফিকেট নেই যাদের, সার্টিফিকেট করিয়ে নি, সার্টিফিকেট ছাড়াতে হবে না। আমি যদি যে এরকম বলি যে আমি এরকম অমুক কাস্ট, অমুক সার্টিফিকেট আমি ওবিসিবি, তাহলে তো আর আমার মুখ দেখে এরকম দিয়ে দেবে না, আমাকে তো ডকুমেন্টস দেখাতে হবে রে বাবা। যার কাছে ডকুমেন্টস নেই মানে আমি জেনারেল, ডকুমেন্টস না থাকা মানে কিন্তু জেনারেল। ফর্ম ফিল আপ যখন করছেন আপনার কাছে কিছু প্রুফ থাকতে হবে। প্রুফ না থাকলে হয়, একজন বললেন যে আমার কাছে আমি জেনারেল কিন্তু বর্তমানে ওবিসিবি, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, এরকম হয় না। কোনটার কাট অফ কি যাবে আমি জানি না, আগে ফর্ম ফিল আপ হোক, ইন্টারভিউ ফর্ম ফিল আপ হোক, তারপর এরকম বলবো। আর সবাই একটু এরকম আওয়াজ তুলুন, কারণ এই পিএইচ যারা এলডি আছেন তাদের মানে শূন্যপদই এরকম দেওয়া হয়নি, তাদের সিট সংরক্ষণ করা হয়নি, শুধুমাত্র এসসির করা হয়েছে। আপনারা যারা ক্যান্ডিডেট আছেন মানবিকতার খাতিরে আপনারাও সোচ্চার হন, সরকারের মানবিক দৃষ্টি দ্রুত এখানে পদক্ষেপ নেওয়া হোক। ডিএলএডরা বিএডরা ডিএলএড করে ইন্টারভিউতে অ্যাপিয়ার করলে যারা নন ট্রেন্ড হিসাবে যারা মানে যাদের ট্রেনিং থাকেনি তাদেরকেও তো তাহলে টেট পাস মানে তাদেরকেও তো তাহলে ইন্টারভিউতে বা টেটে এরকম দিয়ে দিতে পারতো। এটা কোনো ভ্যালিড কথা নয়।
যারা বিএড দিয়েছে, যারা টেট পাস করেছে, তাদের মানে ওই ব্যাকডোর দিয়ে ট্রেনিং আপডেট এরকম হয় না। আর আপনারা ওই 2014 সালের সঙ্গে ম্যাচ করতে যাবেন না। 2014 সালে নন ট্রেন্ডের টেট ছিল, আর এটা ট্রেন্ডের টেট। 2022-এর যে টেট হয়েছে এটা অনলি ফর ট্রেন্ড, ঠিক আছে? যে বা যারা হাসছেন, ঠিক আছে, বুঝতে পেরেছি দাদা, চাপ নেবেন না বস। ডিএলএড ঐক্য জানেন না, ডিএলএড ঐক্যটা কি এটা এখন জানেন না, এখন তো এই তো শুরু। 13,000 মানে আমাদের শূন্যপদ পেয়েছি, কিন্তু আমরা 30টা আন্দোলন করেছি। বিএডের তো দেখতে পাচ্ছি, যদিও আমিও এখন নিজে একজন এসএসসির অ্যাসপিরেন্ট, আমি বিএড করেছি পরে, আগে ডিএলএড আছে, ডিএলএড দিয়ে টেট দিয়েছি। দেখুন, এক্সট্রা কারিকুলাম যার কাছে যে আছে, যেন ভুয়ো দেবেন না। আপনাদের ক্যান্ডিডেটার কিন্তু বাতিল হতে পারে, কারণ যে কোনো ক্যান্ডিডেট ছুটতে পারে, কারণ যদি কেউ বঞ্চিত হয়ে যায় ছাড়বে না, আমি ছাড়বো না। আমি যদি দেখতে পাই যে মানে কোনো এক্সট্রা কারিকুলামের জন্য আমি চাকরি পাইনি, তাহলে কি আমি কি ছেড়ে দেবো? আমি কোনো নাম দেখবো না, কে বা কার আমি দেখবো না, তার জন্য আমি চাকরি পাচ্ছি না, আমার লাইফটা কিন্তু আনসেটেল হয়ে যাবে, আমি আনএমপ্লয়েড থেকে যাব, আমার স্বপ্ন এরকম পূরণ হবে না। কেউ কাউকে ছাড়বেন না। তাই 2,000 3,000 দিয়ে যারা মানে সার্টিফিকেট কিনে আনছেন, ভুলেও দেবেন না। যদি দেন, এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই লাইভে আজকে আমি এরকম জানিয়ে গেলাম। ওই আইএসএন নাম্বার, আইএসবিএন নাম্বার সব দেখিয়ে লাভ নেই। কে কে কিভাবে দিয়েছেন সব সিবিআই তদন্ত হলে কিন্তু সব ধরা পড়ে যাবে, কিভাবে টাকা লেনদেন হয়েছে। আপনার কিন্তু কোনো যদি যোগ্য আপনি ক্যান্ডিডেট হন, আপনার কোনো ম্যাগাজিনে, আপনার কোনো পত্রিকায় ছাপতে কিন্তু একটা টাকা ট্রানজেকশন হবে না, একটা টাকা ট্রানজেকশন হবে না। সেখানে যদি 1 পয়সাও যদি পেমেন্ট হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ঠিক নয়, সেটা ইল্লিগাল। তো যাই হোক, এক্সট্রা কারিকুলাম নিয়ে নির্দিষ্ট গাইডলাইন 2016 রিক্রুটমেন্ট রুলসে আছে। আবারও বলছি, ম্যাগাজিন, বই লিখে কেউ কোনো নাম্বার পাবে না, বই লিখে কোনো নাম্বার পাওয়া যাবে না। জার্নাল, এই জার্নালে কোনো মার্কস, জার্নালের কোনো উল্লেখই নেই, গ্যাজেটে জার্নালে উল্লেখ নেই, তাহলে এইসবে কোনো মার্কস পাবেন না। তাই এইসব করে নিজেকে বিপদে ফেলবেন না। জেল জরিমানা শুধু বাদ নয়, কোনো আর চাকরি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন না। এটা কিন্তু মানে ভুয়ো তথ্য দিলে এরকম হয়, দেখা গেছে এসএসসির ক্ষেত্রেও দেখা গেছে। এই যে যারা টেন্টেডরা, ঠিক আছে, তারা আর পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারছে না, ঠিক আছে, এগুলো এক প্রকারের টেন্টেড। দাঁড়ান, মেহবুব আলম স্যার, আমার ফার্স্ট সেমের মার্কশিটের ফটো মিসম্যাচ আছে, বাট সেম কিসের সেম? আপনি গ্র্যাজুয়েশনের কথা বলছেন? গ্র্যাজুয়েশন থোড়ি আপনার দরকার আছে, গ্র্যাজুয়েশন থোড়ি আপনার দেখবে। আপনি কি বিএড এ যাচ্ছেন, বিএড এর অ্যাপ্লাই করছেন? আপনি তো ডিএলএড, এইচএস দেখবে আপনার, এইচএসটা ভালো করে খুঁটি খুঁটি দেখবে, মাধ্যমিকটা ভালো করে খুঁটি খুঁটি দেখবে, ডিএলএড দেখবে। যদি কোনো টাকা দিয়ে জাল সার্টিফিকেট করে থাকেন, সেই জাল সার্টিফিকেটের সংস্থাকে খুঁটি খুঁটি চেক করা হবে, বুঝেছেন? এগুলো যেন সঠিক থাকে, অন্য কোনো ভাববেন না। ওই তো এই শুনুন, আচ্ছা দাঁড়ান, একজন বলছে পাপিয়া ঘোষ, আমি কিন্তু এবার কিন্তু পার্সোনাল অ্যাটাক করব। পাপিয়া নামে ধরুন একটা কোনো কারুর একটা গার্লফ্রেন্ড ছিল, আপনাকে দিয়ে যদি এরকম বলে যে তুমি সেই পাপিয়া, হ্যাঁ, কারুর গার্লফ্রেন্ড এরকম হারিয়ে গেছে, দিয়ে এরকম আপনাকে দিয়ে বলো আপনার নাম পাপিয়া, আপনিও এরকম আমার গার্লফ্রেন্ড, এটা কি মেনে নেওয়া যায়? শুনুন, নাম দেখলে এরকম হবে না। আমার নামে একটা ওই ছড়িয়েছিল, তারপরে আমি যখন দিয়ে বললাম যে এরকম ভাবে ছড়ানো হচ্ছে, এখন এআই দিয়ে না এরকম মানে যায়, নাম টাম দিয়ে আপনি যদি এআই কে বলেন যে এইগুলো একটা এইভাবে দাও, তারা কিন্তু সব বলবেন না। আগে প্রমাণ করতে হবে আমার নামে। আমি তো বলছি, আপনাদের সে একটা ভাইরাল হয়েছিল না যে 22 টেট পাসের দিয়ে,
তো দেখবেন একই নামে অনেক নাম আছে। অসম্ভব কথা। এনসিসি আছে, এনসিসি সত্যি আমি সম্মান করি, এনসিসি আছে, আপনারা এনসিসি সঠিকভাবে থাকলে, আমি বারবার বলছি যে কোনো ভুয়ো ডকুমেন্টস কিন্তু আপনারা প্রোভাইড করবেন না। সেটা মাধ্যমিক হতে পারে, সেটা কোনো কাস্ট সার্টিফিকেট হোক, কোনো ইসি হোক, কোনো কিছু ভুয়ো কিন্তু আপনারা দেবেন না। কারণ মনে রাখবেন 13,000 সিট কেউ কাউকে ছাড়বে না, আপনারা এই কথাটা কিন্তু মনে রাখবেন। দেখুন কোন গ্যাজেটে নিয়োগ হবে সেটা এই ডেটে পরিষ্কার হয়ে গেছে। আমার মনে হয় না যে আর কোনো গ্যাজেটের কোনো পরিবর্তন হবে বলে, কারণ ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আর কিছু মনে হয় না হবে। কত ক্যান্ডিডেট ইন্টারভিউ বসতে পারবে? স্বদেশ রঞ্জন সামন্তদা, কত ক্যান্ডিডেট? 50,000 হয়ে যাবে, বাদ দিয়ে 50,000 হয়ে যাবে। 50,000-এর মধ্যে 13,000, চাকরি পাওয়াটা খুব টাফ, খুব চ্যালেঞ্জিং হবে। যারা গ্র্যাজুয়েশন নিয়ে ভাববেন না, গ্র্যাজুয়েশনের স্কেল এখানে এরকম দেবে না। আর কার কি কমেন্ট আছে? এনসিসি আছে, দিয়ে দেবো সঠিকভাবে। এনসিসি হলে অবশ্যই দিয়ে দেবো। এখন তো কিছু আপনার দেওয়ার দরকার পড়ছে না, এক্সট্রা কারিকুলাম এখন তো অনলাইনে কিছু হচ্ছে না, যা হবে ওই জায়গায়। আমরা আগে তো মেসেজে বললাম, একই প্রশ্ন কতবার? আপনারা অনেকে এরকম দেখতে পাচ্ছি নতুন এসছেন প্রোফাইলে, মানে আপনারা আন্দোলনগুলো মানে ভ্যাকেন্সি ইনক্রিজের যেই সমস্ত কর্মসূচি নেওয়া হবে সেখানে থাকবেন, কন্ট্রিবিউট করবেন। যে কটা সিট পাওয়া গেছে সেগুলোকে এরকম আগলে রাখবেন যেন বিলিয়ে না দেন। হ্যাঁ, তো তো সেটা একটু ট্রাই করবেন, সার্টিফিকেট এই ভ্যাকেন্সিগুলো আমাদের যেন থাকে। হ্যাঁ, টেট পাস সার্টিফিকেট তো দেয়া হচ্ছিল, এতদিন কোথায় ছিলেন? আমি টেট পরীক্ষার সময় সোমা, এক্সট্রা কারিকুলাম বাদ দেওয়া উচিত, আমার মতে এরকম বাদ দেওয়া উচিত, এনসিসি বাদ দিয়ে টোটাল বাদ দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, 9-10-এর স্যাটারডে রেজাল্ট। উফ, আর কিছু কমেন্ট আছে? দাদা ওবিসি দিয়ে পাস করে এখন কি পিএইচ দেখানো যাবে? বললাম তো, টেটের ফর্ম ফিল আপ আলাদা, ইন্টারভিউ ফর্ম ফিল আপ আলাদা, দেওয়া যাবে। অরিজিনাল এইচএস মার্কশিট নষ্ট হওয়ার কারণে ডুপ্লিকেট আছে, হবে না হবে না হবে না অঞ্জনদা, কোনো প্রবলেম হবে না। ডুপ্লিকেট মানে ডুপ্লিকেটটা মানে সরকার থেকে ডুপ্লিকেট তো না, আবার মানে ডুপ্লিকেট মানে আমি এমনি বলছি জাস্ট মজা করার জন্য, মানে ডুপ্লিকেটটা সরকার থেকেও যে কোনো সমস্যা হবে না। সরকারি ডুপ্লিকেট যেমন ভোটার কার্ড হারিয়ে গেলে আবার ডুপ্লিকেট হয়ে যায়, নাম্বার চেঞ্জ হয়ে যায়, সেরকমই তো। অর্পণদা নেক্সট ফাগুনে দোকা হয়ে যাবেন, কেউ পছন্দ করছে না। শান্তনু, কবে থেকে ইন্টারভিউ? যেটা নিউজ 18 বাংলা বলছে যে ইন্টারভিউ হবে ডিসেম্বর থেকে, এবং আমার যেটা মনে হয় সরকার রিক্রুটমেন্ট শেষ করে দেবে, সরকার টাইমে মানে ভোটের আগে নিয়োগ শেষ করে দেবে, মার্চ এপ্রিলের মধ্যে আপনারা হয়তো স্কুলে যাবেন। আচ্ছা, অঞ্জনদা বোর্ড থেকে বের করে এফআইআর করে অফলাইনে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আমার স্কোর জানার জন্য
আমার স্কোর কি, অনেকে এরকম বুড়ো বুড়ো বলেন, আমি কিন্তু 14 সালের টেট অ্যাপিয়ার করিনি, ঠিক আছে, অত বয়স হয়নি। 17টা ফার্স্ট টেট, তারপরে 22 টেট, ঠিক আছে। 17টা 2 নম্বরের জন্য হয়নি, তো এটাই আর কি। 14 সালে তখন ইয়ে হয়নি। আর এনসিসি তো দেওয়া উচিত। তুই বলছিস দাদা ফর্ম ফিল আপে ট্রেনিং কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আপলোড করেছি, সেকেন্ড ইয়ার মার্কশিট দেয়নি, কিসের? দাদা ফর্ম ফিল আপে ট্রেনিং কোয়ালিফিকেশন আপলোড করেছি। তো সেকেন্ড ইয়ারে মার্কশিট জন্য একটু ওয়েট করতে পারতেন, মার্কশিট তো দেয়া হচ্ছে আপনাদের তো। প্রভিশনাল দেয়া হয়েছিল, মানে প্রফেশনাল মার্কশিটও এরকম আপলোড করতে পারতেন। সার্টিফিকেট তো দেয়া চলছে যাদের আগের এসেছে, এত তাড়াহুড়ো দরকার নেই ফর্ম ফিল আপের। মার্কশিট পেয়ে যান, তারপরে এরকম বাদ বাকিরা করবেন। ডেট আছে, টেট সার্টিফিকেট নাই পর্ষদে যান। অ্যাডিশনাল মার্কস, উইদাউট অ্যাডিশনাল মার্কস শুরুতে এরকম জানিয়েছি। আউট অফ টপিক রং কোশ্চেন, রং কোশ্চেন এখানে বলছে 22-এ রং কোশ্চেন আছে, তো কালকে 22-17 আছে। তো 22-এরা দাবি করবে যে তারা এই নিয়োগে পার্টিসিপেট করার জন্য, 17রা এই নিয়োগে সবাই বলবে না, প্রিভিয়াস নিয়োগে অনেকে বলবে, কারণ এখনো 2000-এর সামথিং সিট আছে। যারা 17 থেকে, যদি প্রশ্ন ভুল থাকে, যদি ক্যান্ডিডেটদের দাবি ঠিক হয়, তারা প্রিভিয়াস রিক্রুটমেন্ট মানে 11,765-তে ওই যেই 2000 সিট আছে, মানে যেগুলো নিয়োগ হয়ে গেছে সেই সিটে তো আর হবে না, সেটা সুপ্রিম কোর্ট জানিয়েছে। কিন্তু 2000 যে সিট আছে সেখানে কিন্তু 2017 থেকে যারা পাস করবে তারা কিন্তু ওখানে মানে সিট পাওয়ার জন্য সেটা কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছে তারা কিন্তু আপিল করবে। আই থিঙ্ক প্রশ্নগুলোর আপডেট দিয়ে দিলাম। না 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 না, আমি জানি না যে এই নামটা কার, এই প্রশান্ত। আপনারা কমেন্ট দেখতে পাচ্ছেন যে স্যার অ্যাডমিনরা সবাই বলছে 10-এ 10 পাবে। আচ্ছা আপনারা লিখে রাখুন, আপনারা তো জানেন যে কে কে এরকম অ্যাডমিন আছেন। পড়াশোনা না করলে, ইন্টারভিউতে প্রশ্ন না বললে 10-এ 10 পাওয়া যায় না। এটা হচ্ছে মানুষের একটা, কি বলবো, মানে একটা মানে আত্মসন্তুষ্টি। আমি বলছি যে তোরা অ্যাডমিন, তোরা 10-এ 10 পাবি, এরকম ভাবে পায় না। প্রত্যেককে পড়াশোনা করতে হয়। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা আন্দোলন যায়, মানে আমার এটা মনে হয়, এটা আমার পার্সোনাল এরকম ওপিনিয়ন, তাদের কিন্তু একটা জিনিস বেশি থাকে, সেটা হচ্ছে কনফিডেন্স। মানে ধরুন এই যারা এতদিন ঘরে আছেন, আপনারা কিন্তু মানে যারা এই যে বুক চিতিয়ে আন্দোলন গেছে, কোনো মিছিলে গেছে, মানে আমরা তো সৎ পথে আমরা ইন্টারভিউ নোটিশের দাবি করছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করেছি। তো আমাদের আর যাই হোক একটু কনফিডেন্সটা একটু মানে হাই থাকে। কিন্তু আপনারা দেখবেন, আমার পরিচিত অনেক 17 সালের যারা দাদারা আছেন, আমি সাদেকদার নাম বলছি এখানে, তো সাদেকদা কিন্তু 7.5 মানে আউট অফ 10 এরকম পেয়েছে। তো সাদেকদার নাম সবাই জানে। তো এইরকম ধরনের মানে এগুলো ভ্রান্ত ধারণা। অনেক সাধারণ ছেলে মেয়ে যাদের হয়তো নাম আপনারা জানেনই না, কত 10-এ 10, 10-এ 10 ছড়াছড়ি নেই। তাহলে এইগুলো যে বা যারা বলছে, মানে তারা কি বলবো, দুর্নাম করতে হয়, বলতে হয় বলেই বলছে, কোনো যৌক্তিকতা নেই। একটা সাধারণ ছেলে মেয়ে তারাও 10 পাবে, একটা কোনো অ্যাডমিনও সেও এরকম 10 মানে 10 পেয়ে যেতে পারে। তাহলে তার যোগ্যতায় সে পাবে। একটা ইন্টারভিউয়ার অর্পণকে চেনে না, অর্পণ মুখার্জিকে ইন্টারভিউয়ার চেনে না। অর্পণ মুখার্জিকে চিনবে, সে কেমন ডেমনস্ট্রেশন ক্লাস করবে, সে তার প্রশ্নের উত্তর কেমন দেবে, সেটা দেখে চেনে। ঠিক আছে, এইগুলো মাথা থেকে সব বের করুন। এই সমস্ত জার্মগুলো থাকলে ইন্টারভিউতে পড়তে পারবেন না, কম্পিটিশন যথেষ্ট হাই হবে। উফ, কারা এইসব আসে। 2022-এর 2022 ডেটে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। 2022 টেট পাস সার্টিফিকেট দিয়েছিল পর্ষদ। হায় ভগবান, আপনার একটু চরণে প্রণাম করি।
কে স্বদেশ রঞ্জন সামন্ত, আসুন একটু প্রণাম করি। এতদিনে বলছেন যে টেট পাস সার্টিফিকেট দিয়েছিল, অনেকদিন দিয়েছিল। আমি এবার রাখছি, সবাই ভালো থাকবেন। একটা লাইভ অনেকক্ষণ হয়ে গেল, ঠিক আছে, আবার পরবর্তী এরকম লাইভ হবে, আমার একটু সময় কাটবে। কি আমি আন্ডার-19 অল বেঙ্গল অ্যাথলেটস মিটে পার্টিসিপেট করেছিলাম, এইটাই নাম্বার পাবো। আপনাদের কাছে যা কিছু যাবতীয় আছে, যেগুলো আপনারা স্বচ্ছভাবে পেয়েছেন, আপনারা নিয়ে যাবেন, হলে হলো, না হলে ঘর নিয়ে চলে আসবেন, সার্টিফিকেটে ফাইলের মতো সুন্দর করে সাজিয়ে রাখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন সায়ন দাদা? ঠিক আছে, আপনার উত্তরটা নিশ্চয়ই পেয়েছেন। নিয়ে যাবেন, যা আছে নিয়ে যাবেন, মার্কস হলে হবে। এনআরসদের উত্তর দিয়ে দিয়েছি। এনআরসদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, যেমন সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইন সার্ভিসের প্রপার ডকুমেন্টস দেখাতে হবে।